জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এখানেই প্রশ্ন উঠছে, কেন তিনি ভুল তথ্য দিতে গেলেন? তবে কি কিছু লুকানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস? এদিকে জাতিসংঘের কঠিন চাপে পড়েন ডক্টর ইউনূস। বাংলাদেশের পরিস্থিতি ও আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব দেখে ভয়ঙ্কর রূপে কেঁপেছে জাতিসংঘ। শেষবারের মতো শেখ হাসিনার ভাগ্য পরিবর্তন করে তারা। অন্যদিকে কপালপুরে ডক্টর ইউনূস ও উপদেষ্টা সমন্বয়কদের। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূস বহুমুখী আন্তর্জাতিক চাপ বাড়ছে ডক্টর ইউনূস সরকারের উপর। মব ভায়োলেন্স আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগে থেকে চাপে ছিল সরকার। এখন একদিকে দেখছেন কি হচ্ছে বলুন তো, বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের দেশের চতুর্থ স্বাধীনতা দিবসের লক্ষ্যে আন্দোলন শুরু করেছে, রাস্তায় নেমে পড়েছে, যেটা আমি আপনাদের গত 2 মাস আগেই বলে দিয়েছি। বাংলাদেশ তাদের চতুর্থ স্বাধীনতার বছর খুঁজতে আন্দোলন শুরু করলো, রাস্তায় নামলো। এই কাওয়ালা একটি বাস রেডি করে রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা আসিফ নজরুল বা যে বাজারা আছে। কি সেই আইকাওয়ালা বাস? ওদিকে আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা ডক্টর ইউনূস সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 20 জন উপদেষ্টার বিরুদ্ধে স্যাংশন দিয়েছেন। বিদেশ থেকে শেখ হাসিনা বৈঠা দেশকে অস্থিতিশীল করবেন, তো দেশের ভিতরে যে কারাগার আছে এখানেই তো আমাদের যারা কারাগারের ভেতরে দায়িত্বশীল কেউ না কেউ বিক্রি গেছেন টাকার কাছে। আর এই সকল কিছুর দায়ভার ইউনূস সরকারকে নিতে হবে, কারণ সরকারে তিনি আছেন। এটার ভালো যা হবে তিনি বেনিফিটেড হবেন, খারাপ যা হবে তিনি সমালোচিত হবেন। প্রশ্ন করতে চাই, আপনি এদেশের মানুষ ভেবেছিল আপনি একটা নিরপেক্ষ মানুষ, কিন্তু আপনি যখন উস্কানি দিয়ে ছাত্রদের রাজনৈতিক দল করার উৎসাহ দেন, বাংলাদেশের মানুষ তখন হতাশ হয়। এখানেও একটা ষড়যন্ত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, চারদিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। এখন সেই ষড়যন্ত্রের চাপের মুখে ডক্টর ইউনূস পড়েছেন। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতি দেখে জাতিসংঘ বাংলাদেশের দিকে ভয়ঙ্কর রূপে কেঁপেছে এবং ডক্টর ইউনূসের উপর অ্যাকশনও নেয়। এইদিকে শেখ হাসিনা খুশি হয়েছে এবং শেখ হাসিনা ধরেই নিয়েছে, আওয়ামী লীগ কর্মীরা ধরেই নিয়েছে। তাদের হাতে আবারও ক্ষমতা আসবে, তারা আবারও ক্ষমতায় বসবে এবং শেখ হাসিনাকে জাতিসংঘ বাংলাদেশের দেশে পাঠাবে। এটা কিন্তু আওয়ামী লীগ কর্মীরা সরাসরি বলতেছে। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো যে দেশের পরিস্থিতিটা সর্বশেষ কোন দিকে যাবে। অন্যদিকে ডক্টর ইউনূসের সর্বশেষ অবস্থা কি হয় এবং এই নিয়ে উপদেষ্টা সমন্বয়ক তারাও কিন্তু পদক্ষেপ গ্রহণ করে। সবকিছু আপনাদেরকে এই একটি ভিডিওতে দেখানো হবে। আপনাদের মনে এই বিষয়গুলো নিয়ে যতগুলা প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আগে এই নিউজগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এই যে জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জানা যাচ্ছে, জুলাই আগস্টের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন তদন্তে ইউনূস জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছিলেন। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে রিপোর্ট প্রকাশ হতে। এর মধ্যে সামনে আসছে জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছেন ইউনূস। জাতিসংঘের তরফে বলা হয়েছিল জানুয়ারি মাসে রিপোর্ট পেশ করা হবে, কিন্তু 1 মাস পিছিয়ে দেওয়া হয় শুধুমাত্র ইউনূসের অসহযোগিতার কারণে। গত 24শে অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কমিশন বিষয়ক হাই কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয় ইউনূস সরকারকে। এক্ষেত্রে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তথ্য পাঠায়নি ইউনূস। এমনকি এও বলা হয়েছে 12 সেপ্টেম্বর তথ্য অনুসন্ধান দল ইউনূস প্রশাসনকে তথ্য দিতে বলে, কিন্তু অন্তর্বর্তী সরকার তা দেয়নি। এরপর পুনরায় জাতিসংঘের তরফে 4 নভেম্বর সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ও নাকি ইউনূস কোনো তথ্য দিতে পারেননি। কাজেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ইউনূস জাতিসংঘকে কোনো তথ্য দিলেন না? কি লুকাতে চাইছেন তিনি? এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবে উঠছে একের পর এক। এমনকি এও বলা হয়েছে যে সমস্ত তথ্য তিনি দিচ্ছেন সেগুলি একেবারেই ভুল তথ্য। রাজনৈতিক ভুল তথ্য মূলত 2 পক্ষকে ঘিরে ছড়িয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের নেতাদের জড়িয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য দেওয়া হয়েছে, যা 36%। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভুল তথ্য ছড়িয়েছেন। কি
সমন্বয় একটানা বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি আসে তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনাও নাকি আসবে, আর অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা যে বা যারা হবে তাদের বাপ ডাকাবে, মানে ডোনাল্ড ট্রাম্প নাকি আওয়ামী লীগের বাপ হয়ে ফিরবে। আমার মনে হয় অনেকটা সত্যি হয়ে গেল। কার কথা? সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতের কথা। তারা কি বলছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে আওয়ামী লীগ ফিরবে, ডোনাল্ড ট্রাম্প আসলে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় ফিরবে। তাদের কথা সত্যি হয়ে গেল আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে আপনারা কিন্তু শুরুতে শুনলেন 20 জনের উপদেষ্টা বা ডক্টর ইউনূস সহ তাদেরকে নিষেধাজ্ঞা করলেন। কে করলেন? আপনার ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আরো আছে, শুনেন। ডোনাল্ড ট্রাম্প তিনি আরো জানান যে ডক্টর ইউনূস সহ যে বা যারা আছে এই 20 জনের নামে নিষেধাজ্ঞা তো করছেই, অন্যদিকে আপনার স্ক্রিনে একটা ছবি দেখেন। ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার থেকে যত আপনার অর্থনৈতিক দিক দিয়ে কিংবা যত ব্যবসা বাণিজ্য আছে মানে ডক্টর ইউনূসের সমস্ত কিছু বাতিল করলেন। অন্যদিকে 24 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস গ্রেফতারও হতে পারে। কিভাবে হতে পারে? তার যে গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে তিনি অনেক মনে করেন দুর্নীতি প্রতিনিয়ত কি করে আসতেছিল। আর এই বর্তমান বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যেভাবে পুলিশ প্রশাসনকে যেভাবে গণহত্যা করা হয়, সমস্ত কিছু কি আমি বলি নাই যে আমেরিকা বলছিল আপনার এটাকে খতিয়ে দেখার জন্য কিংবা তদন্ত করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার যে আপনার রাষ্ট্রদূত ছিল মানে আগের প্রেসিডেন্টের, সে ছিল আপনার ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব। আমাদের বাংলাদেশে কিন্তু তদন্ত করার জন্য তাদেরকে কি আসার কথা ছিল, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প যখন নাকি ক্ষমতায় বসে তখন কি সাথে সাথে ঘাড় ধরে এদেরকে নামিয়ে দেয়। মানে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার পছন্দ মোতাবেক আমি বাংলাদেশে পাঠাবো আমেরিকার রাষ্ট্রদূতকে। কি হয় নাই? পাঠাইছিল। এবং যখন নাকি আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আসে কি বলছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে। এবং বাংলাদেশে জুলাই মাস কিংবা এই কোঠা আন্দোলন নিয়ে আপনার কতজন আপনার হত্যা হয়েছে বা মব জাস্টিসের কিংবা মব ক্লিনের কিংবা আপনার সংখ্যালঘুদের মানে মানে কত সংখ্যক মানুষ আসলে আক্রমণ হয়েছে কিংবা গড় বাড়ি ছাড়া হয়েছে, এদের একটা লিস্ট করার জন্য ডক্টর ইউনূস কিন্তু করে নাই। এখন আসুন আরেকটা ছবি দেখেন আপনার, এটা হচ্ছে ডক্টর ইউনূসের বন্ধু। বুঝতে পারতেছেন কি? ডক্টর ইউনূসের বন্ধু, ওনাকে পদত্যাগ করে দিলেন। কে করলেন? মানে জয় বাংলা করে দিছে। কে করছে? ডোনাল্ড ট্রাম্প। মানে উনি সরাসরি আপনার ডক্টর ইউনূসের সাথে যুক্ত ছিল কিভাবে ডক্টর ইউনূসকে বাঁচানো যায়। এবং যখন নাকি ওই যে বললাম যে আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আসছে কিসের জন্য? তদন্ত করার জন্য। এবং সেখানে যখন নাকি তারা তদন্ত করে দেখে যে আরে বাপরে, এরা তো কোঠার নামে তারা এত বড় একটা মানে আইকালা বাস তারা তলদা কি দিয়ে রাখছে। কাদের দিয়ে রাখছে? আপনার বিএনপিকে, আপনার আওয়ামী লীগকে, যারা নাকি দেশটাকে স্বাধীন করে রাখছে। মানে বর্তমান বাংলাদেশকে যারা নাকি মনে করেন জঙ্গি, এদেরকে বর্তমান ক্ষমতায় বসাতে চাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই পশ্চিমারা, মানে যারা নাকি পশ্চিম দেশের মানুষ, এরা কখনোই আপনার জঙ্গিবাদীকে কখনো এই করে না, সাপোর্ট করে না কিংবা অ্যালাউ করে না। বুঝতে পারতেছেন? জঙ্গি দমনের জন্য শেখ হাসিনাকে কিন্তু একবার আমেরিকা কিন্তু নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি আপনার ধন্যবাদ জানাইছিল হোয়াইট হাউসে। মনে আছে? মনে নাই? মনে আছে কিনা? এখন আসুন ডক্টর ইউনূস সহ 20 জনের নামে যে আপনার নিষেধাজ্ঞা আসলো এবং সেই 20 জনের ভিতরে সমন্বয়ক সার্জিস, হাসনাত, আসিফ, তারপরে হচ্ছে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ কিংবা নাহিদ, মানে অনেকেই 20 জন, একদম 20 জন। এর ভিতরে অন্যতম হচ্ছে ডক্টর ইউনূস। উনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার ভিতরে তিনি গ্রেফতার হতে পারে। আমেরিকার যে আপনার আমেরিকাতে যে ব্যবসা বাণিজ্য ছিল ডক্টর ইউনূসের সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিছে। উল্টো দিকে আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল মানে সাবেক রাষ্ট্রদূত আপনার ডক্টর ইউনূসের বন্ধু, ওনাকেও কি পদত্যাগ করেছে। এবং ওনার যে আপনার ব্যক্তিগত কেরিয়ার কিংবা ডক্টর ইউনূসের সাথে যে সম্পর্ক ছিল এটা নিয়েও কি তদন্ত করবে যে এই 2 জন মিলে বা আমেরিকার আরো কেউ আছে কিনা বা এদের একটা কমিটি কিংবা আপনার মানে দল আছে কিনা যারা নাকি এই দলের মাধ্যমে কিংবা আপনার আমেরিকার সহায়তায় মানে ডক্টর ইউনূসের বন্ধুদের সহায়তায়
বাংলাদেশে যে অরাজকতা কিংবা পুলিশের উপরে গণহত্যা মব ক্লিন যারা নাকি চালাইছে এদেরকে তদন্ত করে বের করে আনা, এটার জন্য কি ফেসে গেলেন ডক্টর ইউনূস। একদম ভাল লাগতেছে ভাই। হাসনাত সার্জিস অনেক বলছে, অনেক, যে ডোনাল্ড ট্রাম্প আসলে নাকি শেখ হাসিনার বাপ আসবে। আমার মনে হয় ভাই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের তো বাপ আসে নাই, বাপ আইসা গেছে এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা সমন্বয়কারী যে বাজার আছে। কি মিলল তো কথা? আমি একদম প্রমাণ সহকারে দেখাই দিলাম ভাই, ছবি সহকারে। এরপরও যদি কিছু মানুষ বলে যে গুজব, তাহলে আমি বলবো যে ভাই দুইটা চোখ বাসায় কিংবা খুলে রেখে দেন। আপনার এই দুইটা চোখ দিয়ে আর কোনো কাজ হবে না। বুঝতে পারছেন কি? আর কোনো কাজ হবে না। দর্শক বন্ধুরা, এখন শুধু দেখার বিষয় যে এই অন্তর্বর্তীকালে সরকার কি করে কিংবা ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে শেষ পদক্ষেপটা কি নেয় এই অন্তর্বর্তীকালের সরকারের নামে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। সময় যত যাচ্ছে পরিবেশ পরিস্থিতি অনেকটা মানে বদলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে এগুলো দেখছি। সরকার পতনের প্রথম দিকে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রী তাদের মধ্যে যে ভয় ভীতিটা ছিল, বা আওয়ামী লীগের মধ্যে হুট করে মনে হয়েছে সারা বাংলাদেশে এই লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাতারাতি সব মনে হয় মাটির নিচে চলে গেছে, গর্তে চলে গেছে। একটা অজানা ভয় আতঙ্কের মধ্যে আসলেই ছিল। তবে সময়ের পরিবর্তনে ইউনূস সরকারের বেশ কিছু ব্যর্থতার কারণে আস্তে আস্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সরব হচ্ছে। আপনি জাস্ট গত এক সপ্তাহের আপনি যদি গণমাধ্যমকে ফোকাস করেন, যেমন জাস্ট গতকালকে তিনটা জেলাতে আওয়ামী লীগ কিন্তু বড় ধরনের একটা মিছিল দিছে। এখানে মোটামুটি 100 খানেক নেতাকর্মী নিয়ে। আবার বেশ কিছু জায়গায় পুলিশের উপর তারা হামলাও চালাইছে, অভিযান চালাইছে। ছাত্রলীগ এখন সমন্বয়কদেরকে খোঁজে খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে মেসে ঢুকেও কিন্তু মারধর করছে, অপারেশন চালাচ্ছে, ঝটিকা অভিযান চালাচ্ছে। এই যখন পরিস্থিতি, এই ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের বিশাল এক কর্মসূচি পালনের জন্য ঘোষণা আসছে, ইতিমধ্যে আপনারা জানেন। তো এর মাঝখানে আদালত প্রাঙ্গণে কখনো কান্না করতেন, কখনো ক্ষমা চাইতেন। শেখ হাসিনার নির্দেশে সব কিছু হয়েছে, মানে শেখ হাসিনাকে সহ যিনি ফাঁসিয়ে দিয়েছেন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি এই 24-এর জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন যিনি, জুনায়েদ আহমেদ পলক ভাই। হঠাৎ করে বাঘের মতো একটা গর্জন দিয়ে বসছেন। জাস্ট আমার মনে হয় যে গত মাসখানেক আগেও ওনার এরকম জোর করে হাত ধরা একটা ছবি, কান্নার ছবি, তারপর ভালো নাই রে ভাই ভালো নাই। তো সেই জুনায়েদ আহমেদ পলকের ভিতরে হঠাৎ করেই বাঘের মতন একটা শক্তি সঞ্চয় হয়েছে, যেটা শুধু পলক ভাইয়ের মধ্যে না, অনেকের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে কিন্তু এই শক্তিটা সঞ্চয় করছে। অ্যান্ড এটা হয়েছে কেন? এই সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই। তো আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলার জন্য তাকে আনা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য। তো তিনি সেইখানে আইসা ক্যামেরা দেখেই বলছেন একদম বলিষ্ঠ কণ্ঠে যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আপনি ডায়লগটা বুঝছেন? তো তিনি বলছেন যে এখন আর চুপ করে থাকা যাবে না, এই সরকারের বিরুদ্ধে এবার বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে। রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরকম মামলা অ্যাভেলেবেল আমাদের রাজনৈতিক নেতারা যারা আছে তারা খায়। তো এই মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে তিনি যখন মানে কি বলা হয় যে কারাগারে ফিরছিলেন, তো সাংবাদিকরা স্বাভাবিকভাবে তার পিছনে পিছনে যাচ্ছিল। তো হাজতখানা নেওয়ার সময় তিনি বলছেন আপনার এই বক্তব্য যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আদালত সূত্র বলছে যে পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উভয় পক্ষের শুনানি করেন। তো শুনানি শেষে রিমান্ডের আদেশ হয়েছে, আর এই ঘটনায় তাকে আবারও হয়তো রিমান্ড ফেস করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় না, গত এক সপ্তাহ যাবত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, আজকেও দেখছি 10 জন গ্রেপ্তার হয়েছে, কোথাও 1 জন গ্রেপ্তার হয়েছে, কোথাও আবার জনতার হাতে ধোলাই খাচ্ছে, কোথাও আবার পাল্টাপাল্টি তারা ধোলাইও দিচ্ছে, শিবিরের উপর হামলা করছে। বিভিন্ন জায়গায় আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটছে। 6 মাসের মধ্যে আওয়ামী লীগ মোটামুটি লেভেল একটা শক্তি সঞ্চয় করছে। এটা কেন করছে? কারণ মাঠ কন্ট্রোল নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পড়ে পদত্যাগের জন্য কিন্তু ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছেন। আর আমরা যদি দেখি বর্তমানে পুলিশ যতটা ফাংশন করার কথা ততটা তারা করতে পারছে না। তাদের দোষ দিয়েও লাভ নাই, কেননা এখন পুলিশ যদি ধরেন আমরা যেভাবে পুলিশ দেখে অভ্যস্ত, এখন যার যা মন খুশি
যার যেমন খুশি তেমনই আন্দোলন হচ্ছে। এখন পুলিশ যদি কোথাও বাধা দিচ্ছে, পুলিশের ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে, পুলিশের উপর হাত তোলা হচ্ছে। তো পুলিশ একটা বাড়ি দিলে মুহূর্তে পুলিশটা ধরে উল্টা বাইরানো হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সরকার বা প্রশাসক যখন দুর্বল হয়ে যায় তখন শক্তি রেস করতে থাকে। আর আওয়ামী লীগ যে ধাক্কাটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কাটাই ফেলছে বোঝা যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে চিরুনি অভিযানের কথা বলা হচ্ছে, আবার এই সরকার নিজেরাই এখন রাজনৈতিক বাটে পড়ে গেছে। কিংস পার্টি গঠন থেকে শুরু করে অনেক কিছুতে সরকার নিজেদের যে নিরপেক্ষ অবস্থানটা ছিল সবার কাছে অথবা জনপ্রিয়তা ছিল এটা তো হারাই ফেলছে। ছাত্ররা একে অন্যের সাথে লাগালাগিতে আছে। তো সব কিছু মিলাইয়া যেইভাবে যাচ্ছে, পলক ভাইয়ের দেখা শুধু আমার মনে হয়েছে 3 দিন আগেও বিড়ালের মতন ম্যামে করা পলক ভাই আজকে তিনি বাঘের মতন যে গর্জন দিছেন, এই গর্জন যদি সব আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসা শুরু করে দেন, ডক্টর ইউনূসকে খুবই লম্বা চূড়া একটা সিচুয়েশন মোকাবেলা করতে হবে। তা আপনি কি ভাবছেন এই যে 2 দিন আগে পরের পলকের মধ্যে আকাশ পাতাল পরিবর্তন, এমনকি তিনি রিমান্ডে শেখ হাসিনারে নিয়ে কত তথ্য দিয়া দিছিলেন, হ্যাঁ এখন তিনি আবার আজকে যে ডায়লগটা দিয়েছেন এই সাহসের জায়গাটা কোথা থেকে আসছে? এগুলোতে আওয়ামী লীগ নতুন করে নাড়া দিয়ে উঠেছে, এতে কোনো সন্দেহ নেই। শরীয়তপুরের এক পার্কে আবার নতুন করে ভেসে উঠেছে যে শেখের বেটি আসবেই, শেখের বেটি আসবেই। এই ডিজিটাল একটা বোর্ডে ভেসে উঠেছে এবং এটা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে। বগুড়ায় সারা শহর ভেসে গেছে এই আওয়ামী লীগের ফিরে আসার আপনার এই পোস্টারে। বগুড়া যেখানে বিএনপি অধ্যুষিত একটা জেলা বলা হয়, মানে একটা ফেয়ার ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগ দূরের কথা, মানে আওয়ামী লীগের আপনার কি বলে যে সবচেয়ে বড় যারা আছেন তারাও সেখানে, শেখ হাসিনা নিজে ইলেকশন করলে সেখানে নিরপেক্ষ নির্বাচনে জিতবে কিনা তার সন্দেহ আছে। তো সেখানে শেখ হাসিনাকে আস্থায় রাখা, শেখ হাসিনাই এখন আস্থা, শেষ আস্থা, এরকম পোস্টার একদম পুরো এলাকা ছুঁয়ে গেছে। এর আগে আপনারা জানেন যে হসপিটালের বিলবোর্ডে ভেসে উঠেছে ভয়ঙ্করভাবে ফিরে আসবে আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্করভাবে। সেখানেও লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এবার শরীয়তপুরে যেটা হয়েছে সেখানেও তাই লেখা। অনেক জেলায়, সিলেট থেকে শুরু করে বিভিন্ন জেলায় খবর পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ প্রার্থীদের আইনজীবী সমিতি নির্বাচনে, বারের নির্বাচনে জয় জয়াকার। ব্রাহ্মণবাড়িয়ায় শুধু প্রেসিডেন্ট স্বতন্ত্র, বাকি সব হচ্ছে আওয়ামী লীগ। এরকম সিলেটেও হয়েছে, ম্যাক্সিমাম মানে পুরো প্যানেল আওয়ামী লীগ জিতেছে, এরকম হয়েছে। সিলেটের জামাতের মানে আমিরের এলাকা, সেখানেও আওয়ামী লীগ জিতেছে। তো এই জিনিসগুলো আওয়ামী লীগ করছে এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনা নিজেও তো বলেন যে ভারত থেকে শোনা যায় তার বরাত দিয়ে যে তিনি যা বলছেন এবার যে কিছু একটা উনি করতে চান, যেটা একেবারেই, এবং তার এই যে এখনকার যে তার দলের পরিণতি, তার যে পরিস্থিতি, এটার জন্য তিনি যাদেরকে দায়ী করেন তাদের যে সামনে খবর আছে, এটা শেখ হাসিনা প্রায়ই বা শেখ হাসিনা বরাত দিয়ে যেসব খবরগুলো বাংলাদেশে আসে সেখানে তিনি এগুলো উল্লেখ করেন। এবং তার নেতাকর্মীরাও যারা ফেসবুকে পোস্ট দেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন, টুইটারে পোস্ট দেন বা টুকটাক ভিডিও করেন, সেখানেও তাদের ইঙ্গিত এটাই যে তারা সামনে আরো সিরিয়াস রকম কিছু করার জন্য আসবে। ওই যে বলা হচ্ছিল না যে আওয়ামী লীগ বিদায় নিলে যদি বিএনপি আসে, তারেক রহমান আসে, জামাতে ইসলাম আসে, তাহলে নাকি তাদের 10 লাখ চলে যাবে। তো এইবার আওয়ামী লীগ ফিরে আসলে কি পরিণত হবে, এটা তাদের বিরোধীরা কম বেশি কিছু একটা টের পাচ্ছেন। আমি বলবো যে আওয়ামী লীগ যে একটু নমনীয় বা সহনশীল হবে, এই পথটা কি রাখার কোনো পথ রাখছে না এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যেই স্টেপ, মানে তারা একটা জায়গায় অস্বীকার করছেন যে হ্যাঁ আওয়ামী লীগ যারা শুধু অ্যাক্টিভলি করে তার বাইরেও আওয়ামী লীগের লোক আছে, বহু মানুষ আছে বিভিন্ন কারণে। আমি ওই দিন আমি যে এলাকায় থাকি সেখানে একজন ইলেকট্রিক জিনিসপত্রের দোকান, তাকে পেলাম। তিনি তার মনে অন্য একটা দলের প্রতি একটা আগ্রহ সফট করে, আমি বলেই ফেলি তিনি জামাত ইসলামের প্রতি একটু দুর্বল, কিন্তু তিনি ভোট ক্ষেত্রে বা দলীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে উনি সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। কি যুক্ত? তাকে একটা সময় তার মাথায় হাত দিয়ে জিয়াউর রহমান আদর করেছিলেন তার শৈশবে। ওইটাই তার মনে রয়ে গেছে যে না, আমি আমার এই জিয়াউর রহমান আমার মাথায় হাত দিয়ে আদর করেছে, আমি এর বাইরে যাব না, বিএনপির বাইরে যাব না, যতই মন অন্য দিকে টানো। আওয়ামী লীগ আমি এরকম দেখেছি যে কোনো এক স্টেশনে অল্প শুধু মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাত দিয়েছিলেন,
সেই জন্য তিনি এখনো আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে দুই চোখে এমনিতে তার কর্মকাণ্ড পছন্দ করেন না। তো ওই অংশটাকে অস্বীকার করে আওয়ামী লীগের যে কোনো মানুষের প্রতি যে কোনো পদক্ষেপ তাদেরকে কি একেবারে এক্সট্রিম জায়গায় নিয়ে যাচ্ছে কিনা। দর্শক, বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং 20 উপদেষ্টার বিরুদ্ধে আমেরিকার সরকার স্যাংশন জারি করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে। এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ভাষ্য, বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও জোড়া লাগিয়ে যে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা সরকার বাংলাদেশের 21 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। যদি সেই নিষেধাজ্ঞা সত্য হয় তাহলে বাংলাদেশের এই সরকার আর কন্টিনিউ করতে পারবে না, তারা পদত্যাগ করবে, নতুন সরকার আসবে, এরকম পরিস্থিতি তৈরি হবে। যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে ভারতীয় পত্রিকা এনডিটিভির বেশ পুরনো একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে প্রকাশিত একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের বরাত দেওয়া হয়েছে, যদিও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের বরাত দেওয়া হয়নি। তার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ডোনাল্ড ট্রাম্প আপডেট যে এক্স হ্যান্ডেলটা ব্যবহার করা হয়, অফিসের কাজে ব্যবহার করা হয়, নির্বাচনের সময় যে এক্স হ্যান্ডেলটা তৈরি করা হয়েছিল বলেই আমরা জানি, সেখান থেকে যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টগুলোকেও উদ্ধৃত করা হয়েছে। যদিও সেখানে স্পষ্ট করে ইউনূস সরকারের বিরুদ্ধে, ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা স্পষ্ট করে আসেনি। ডোনাল্ড ট্রাম্প এর আগে নির্বাচনের সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে কথা বলেছিলেন সেগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে এবং সেই সূত্র ধরে আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূতরা বসবাস করেন, ভারতীয় হিন্দুরা বসবাস করেন, তারা একটা জোর দাবি তুলেছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য অনিরাপদ একটা বাসভূমি, সেই অনিরাপদ বাসভূমির জন্য যে সরকার দায়ী সেই সরকারকে নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে। মূলত ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা এই দাবিটা জোরদার করেছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে এমন তথ্য আসছে। এরকম একটা খবর বাংলাদেশের গণমাধ্যম এটিএন বাংলা, এটিএন নিউজ তারাও করেছে। কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার কি বলছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিউমার স্ক্যানার কি বলছে তার আগে দেশের দুটো পরিস্থিতি নিয়ে চলুন একটু কথা বলা যায়। গত 5 দিন ধরে মহাখালী অচল করা হয়েছে, অচল হয়ে পড়েছে তিতুমির কলেজের ছাত্রদের আন্দোলনের কারণে। তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয় করতে চায়, বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না। আজকেও দেখা গেছে রেল লাইনের উপরে, মহাখালী রেল গেটে রেল লাইনের উপরে তারা শুয়ে আছে। সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকার। সেরকম অবস্থায় আজকে দুপুরের পরে সেখানে বেশ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের অ্যাকশন, এরকম ঘটনাও ঘটে। মহাখালী রীতিমতো একেবারে থমকে গিয়েছিল। ব্যক্তিগতভাবে আমি নিজেও মহাখালী ঠিক সেই সময় মহাখালী ফ্লাইওভারের উপরে উঠে যখন দেখি যে পুরো চারিদিকে মহাখালীর যে 3টা রাস্তা, 3টা বড় রাস্তা ফ্লাইওভার সহ, সেই রাস্তাগুলো একেবারে বদ্ধ হয়ে আছে। মাঝখানে রেলগেট এবং রেলগেট কেন্দ্র করে রাস্তাটা ব্লকেট করেছে ছাত্ররা। সেখানেই পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা আরও কতদিন চলবে? গতকালকে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা গভীর রাত পর্যন্ত, প্রায় শেষ রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করেছে। সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যে অসহায়ের মতো কিছু বাণী ছেড়েছেন, সেখানে অকপটে গণমাধ্যমে প্রচার হয়েছে তার কিছু বাণী। সেই বাণীর মধ্যে শোনা গিয়েছে যে হাসপাতালে যে আহতরা আছে 99 জন একটা হাসপাতালে আছে, তার মধ্যে 50-60 জন নাকি সকালে নাস্তা করে সারাদিন ঢাকা শহরে ঘুরে তারপরে আবার রাতে এসে ডিনার করে। এই কথা হাসনাত আবদুল্লাহ নিজে বলেছেন। অর্থাৎ যারা আহত তাদের সঙ্গে সমন্বয়কদের বিরোধ আরো তুঙ্গে উঠেছে। এরকম পরিস্থিতি যখন চলছে তখন আওয়ামী লীগের আন্দোলনও চলছে, আওয়ামী লীগের লিফলেট বিতরণের কর্মসূচি চলছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে পুলিশের এবং জনতার সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি। সেই সংঘর্ষে অন্তত 8 জন আহত হওয়ার ঘটনা আজকে শোনা গেছে। এর আগে আমরা গতকালকে দেখলাম যে
আওয়ামী লীগের সুজানগরের সভাপতি, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতা, আওয়ামী লীগের লোকজন পুলিশের গাড়ি আটকে সেই চেয়ারম্যানকে, সভাপতিকে তারা ছাড়িয়ে নেয়, পুলিশের কাছ থেকে কেড়ে নেয়। এরকম ঘটনাও ঘটতে দেখা গেছে। ঠিক এরকম ঘটনা যখন ঘটছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে দেখলেই তাকে গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা একটা নিষিদ্ধ কাজ, সেই কাজ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এমন ঘোষণা দিয়েছেন। তো অনেকেই প্রশ্ন করছেন এই প্রধান উপদেষ্টার অতি উৎসাহী প্রেস সচিবকে যে আওয়ামী লীগকে কি আপনারা নিষিদ্ধ করেছেন? আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত আপনারা নিষিদ্ধ না করছেন, তার কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার তো তার রয়েছে। সেই লিফলেট বিতরণ করবে, আপনি তাকে অ্যারেস্ট করবেন কেন? যদি আপনার ক্ষমতা থাকে, আপনার আওতার মধ্যে যদি হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে তো আপনি দেশের অধিকাংশ মানুষের এই মুহূর্তে সমর্থন পাবেন। সেটা করছেন না কেন? সেটা না করে আপনি কখনো শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনে ময়লা ফেলতে যাচ্ছেন, সেটা ফেসবুকে দিয়ে প্রচন্ড সমালোচনার মুখে পড়ছেন, আবার বলছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার করা হবে। আপনার এই অতি উৎসাহ সরকারকে যে বিতর্কে ফেলছে, সরকারকে যে বিপদে ফেলছে, সেটা কি আপনি টের পাচ্ছেন? আপনি যখন ডাস্টবিনের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন, তখন কিন্তু আপনার অতীত ইতিহাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বেরিয়ে আসলো, যেখানে দেখা গেল বঙ্গবন্ধু গ্যালারিতে আপনি বঙ্গবন্ধুর মুজিব কোটের পাশে নিজে মুজিব কোট গায়ে দিয়ে, আপনার বাম পাশে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক চশমা, সেখানে আপনি পোজ দিয়ে ছবি তুলেছেন। আপনি সাকিব আল হাসানের নির্বাচনের সময় সাকিব আল হাসানের পোস্টার মারা একটা দেয়ালের সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন। তো আপনি তো এক সময় একেবারে কট্টরপন্থী আওয়ামী সমর্থক ছিলেন, মুজিব কোট পরে পোজ দিয়ে ছবি তুলেছেন। এরকম ছবি, যদি ছবিগুলো এডিটেড না হয়, যদি ছবিগুলো সত্য হয়, এখন এসে আপনি এই যে ডাস্টবিনের পাশে ছবি তুলে নিজের মধ্যে যে দ্বিচারিতা করছেন, আগের ইতিহাসগুলো, তার মানে হচ্ছে যে আপনি এক ধরনের সুবিধাবাদী চরিত্র যদি সরকারের মধ্যে থাকে, তাহলে সরকার বিপদে পড়বে। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী যে সুনাম রয়েছে, বাংলাদেশে হয়তো সেটা নেই বিভিন্ন কারণে। তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন। সুদ বাংলাদেশের বেশিরভাগ মানুষ, 92% মানুষ যেহেতু মুসলিম ধর্মে সুদ হারাম, সেই হারাম কাজটি তিনি, হারাম ব্যবসাটা তিনি করেন। এরকম অনেক সমালোচনা ছিল। এখন যদিও সেই সমালোচনা হয় না, এখন আর ওয়াজিরা ওয়াজ মাহফিলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সুদের অপবাদ দিয়ে কোনো ওয়াজ করেন না, আগে করতেন। তো বিশ্বব্যাপী যিনি সমাদৃত, তার সরকারকে বিপদে ফেলছে এক প্রেস সচিব তার নিজের কর্মকাণ্ডে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আওয়ামী লীগকে কর্মকাণ্ড করতে দেবেন না, এই ধরনের দ্বিচারিতা করা, এই ধরনের মানে কি বলবো যে স্ববিরোধিতা করা, সেই স্ববিরোধিতা কেন করছেন? কেন এই স্ববিরোধিতা করে সরকারকে আরো বিপদে ফেলছেন? এই প্রশ্ন কিন্তু অনেকে করছেন। এরকম পরিস্থিতি যখন চলছে, তখন প্রথম প্রসঙ্গে আবার ফিরে যায়। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের এই সরকারের 21 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন কি দেন নাই, সেই প্রসঙ্গে রিউমার স্ক্যানার, আলোচিত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, তারা বিভিন্ন ফ্যাক্ট চেকিং করেন। সেই রিউমার স্ক্যানার বলছে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওটি ফেক ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও ব্যবহার করে জোড়াতালি দিয়ে একটা ফেক ভিডিও বানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলেনি যে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে ডোনাল্ড ট্রাম্প সরকার এখনো বলেনি ঠিকই, কিন্তু এরই মাঝে অন্তত 20টি দেশের উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময়ই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অভিযোগ করে বসেছিলেন। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি লবিংয়ে এই সরকার বিরোধীরা জিতে যায়,
লবিংয়ে তারা যদি এগিয়ে থাকে, ভারত যদি লবিং করে, তাহলে বাংলাদেশের উপরে একটা খাড়ার ঘা এসে পড়তেও পারে, সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। তবে প্রত্যাশা সেরকম কিছু না হোক, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা স্মুথলি চলুক, সেটাই আমাদের জন্য মঙ্গল। দর্শক, আপনার কি মনে হয়, সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি বাংলাদেশ সরকারের উপরে এরকম নিষেধাজ্ঞা? আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে, মানে জাতিসংঘের বিষয়ে। অন্যদিকে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, মানে বাংলাদেশে যে এই অবস্থাগুলো হচ্ছে, এই অবস্থাগুলো নিয়ে অনেকে আলোচনা হয়, সমালোচনা হয়। আওয়ামী লীগ কর্মীদের অবস্থা, আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছে, তারা মানে অনেক কিছুই করতেছে। অন্যদিকে উপদেষ্টা সমন্বয়কদের উপরে চাপ পড়ে, বাংলাদেশের অনেক মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা চারদিকে যে ঘুরপাক খাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সবাই যা যা বলতেছে সব কিছু আপনাদেরকে এইখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।